শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জমে গেছে প্রেসিডেন্টস কাপের ফাইনালে ওঠার লড়াই, তামিম একাদশকে হারিয়ে টিকে থাকলো মাহমুদুল্লাহর দল। জানুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর চেষ্টা চলছে, প্রয়োজনে ক্লাবগুলোর জন্য ধারের ব্যবস্থা করে দেবে বিসিবি। স্বাস্থ্যবিধি মেনে নেপালকে আতিথ্য দেবে বাংলাদেশ, শিথিল কোয়ারেন্টিনে পাবে অনুশীলনের সুযোগ, প্রস্তুত হচ্ছে ভেন্যু। বাফুফে একাডেমির কার্যক্রম ঢেলে সাজাতে চান মানিক, শিগগিরই ট্যালেন্ট হান্ট বাছাইয়ে যুক্ত হবেন সাবেক ফুটবলাররা। তামিম একাদশকে হারিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ জমিয়ে তুলল মাহমুদুল্লাহ একাদশ। তিন দলের মধ্যে দুই দলের দুটি করে জয়। ডুয়ার ডাই ম্যাচে তামিমদের 4 উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহরা। রুবেলের বিধ্বংসী বোলিংয়ের সামনে ইয়াসির রাব্বি ও মাহিদুল অঙ্কনের 50-তে মাঝারি সংগ্রহ পায় তামিমের দল। জবাবে 5 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদুল্লাহ একাদশ। অধিনায়কের সঙ্গে 50 পেয়েছেন মাহমুদুল হাসান। আগের 4 ম্যাচ থেকে তুলনামূলক ভালো উইকেট, তাই টস জিতে ব্যাটিংয়ে তামিমের দল। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ অধিনায়কের সিদ্ধান্ত। দুই তামিমের জুটি আরও একবার প্রত্যাশা পূরণে ব্যর্থ। দুর্দান্ত রুবেলের আগ্রাসী বোলিংয়ে আত্মসমর্পণ ব্যাটসম্যানদের। ব্যর্থতা থেকে বের হতে পারলেন না তামিম, বিজয় মিঠুনেরও একই হাল। বিপর্যয়ের মুখে ইয়াসির রাব্বি ও মাহিদুল অঙ্কন প্রতিরোধ করেন। চাপের মধ্যে ইয়াসিরের ব্যাটে আসে 50। এই জুটি যখন আশা বাড়াচ্ছিল, তখনই রান আউটে 62 রানে থামেন ইয়াসির। সঙ্গী হারিয়ে দমে যাননি অঙ্কন, 50 করেন তিনিও। রুবেলকে উড়িয়ে মারতে গিয়ে শেষ হয় 57 রানের ইনিংস। 4 উইকেট নিয়ে ধারাবাহিকতা ধরে রাখলেন টাইগার পেসার। শেষ দিকে মোসাদ্দেকের 40 ও সাইফুদ্দিনের 38 ক্যামিওতে 221 করে তামিম একাদশ। ইনিংস ব্রেকে এক পশলা বৃষ্টিতে ম্যাচে কোনো প্রভাব পড়েনি, তবে উইকেটের সুবিধা পান সাইফুদ্দিন ও মুস্তাফিজ। দুই ওপেনারকে ফেরান দ্রুত। লিটন নাইম ফিরলেও চাপ বাড়তে দেননি মাহমুদুল হাসান ও ইমরুল কায়েস। দুজনের জুটিতে জয়ের ভিত শক্ত হয়। ইমরুলের 50-র আক্ষেপ থাকলেও মাহমুদুল ফেরেন 58 করে। এরপর মাহমুদুল্লাহ ও সোহান ধারাবাহিকতা রক্ষা করেন। দলের জয়ে 50-তে অবদান রাখেন অধিনায়ক। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। করোনা টেস্ট, জৈব সুরক্ষা বলয়ে হোটেলে রাখার ব্যবস্থা সহ ধার হিসেবে অর্থের ব্যবস্থাও করে দিতে চায় বিসিবি। জাতীয় দলের ব্যস্ততা থাকলেও ঘরোয়া লিগ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন এই কর্তা। এদিকে আসন্ন টি-20 টুর্নামেন্টের দল কিনতে নতুন কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি বলে জানিয়েছেন সুজন। ক্রিকেট মাঠে ফিরেছে, তবে সেখানে সুযোগ পাচ্ছেন অল্প কিছু ক্রিকেটার। এখনো ঘরে বসে দিন কাটছে দেশের বেশিরভাগ ক্রিকেটারের। তাদের মাঠে ফেরাতে প্রিমিয়ার লিগ আয়োজনের বিকল্প নেই। বিসিবি সভাপতি তার উদ্যোগের কথা জানিয়েছেন একাধিকবার। তারই অংশ হিসেবে আগামী জানুয়ারিতে ডিপিএল আয়োজনের রূপরেখা চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পরিকল্পনা সাজিয়ে বিসিবি এখন ক্লাবগুলোর সম্মতির অপেক্ষায়। সিসিডিএম দ্রুতই ক্লাব কর্তাদের সাথে আলোচনায় বসবে। বায়োবাবলে থাকা করোনা টেস্ট সহ প্রয়োজনে ক্লাবগুলোকে লোন হিসেবে টাকার ব্যবস্থাও করে দিতে চায় বিসিবি। ভেন্যু হিসেবে কক্সবাজারের চিন্তা থেকে বেরিয়ে বিসিবির ভাবনায় শুধু বিকেএসপি। আর্থিক অনুদান যদি প্রবলেম হয়, এটা তো আর্থিক অনুদান বলতে বিসিবি তো ক্লাবকে টাকা দিবে না, আসলে তার ক্লাব চালাতে। বিসিবি যেটা করতে পারে, হয়তো খুব বেশি হলে একটা লোনের ব্যবস্থা করতে পারে,
আমি জানি না, এটা আমার মতামত আমি দিচ্ছি, এটা আমি বিসিবির মতামত দিচ্ছি না। আমার মতামত দিচ্ছি যে এটা হয়তো বা ইনিশিয়াল একটা লোনের ব্যবস্থা করতে পারে, বাট আমার মনে হয় যে ক্লাবগুলো পারবে না সেই কথাটা আমি বলতে বিশ্বাস করি না। দেশে তো সবই চলছে। নভেম্বরের মাঝামাঝিতে হবে টি-20 আসর। 5 দলের খেলায় 120 জনের মতো ক্রিকেটার স্টাফদের সুরক্ষা দিতে হবে। কর্পোরেট লিগ করতে চাইলেও দল নিতে আগ্রহ খুব একটা দেখায়নি নামি দামি প্রতিষ্ঠানগুলো। বিদেশি বড় তারকাদের পাওয়া নিয়েও আছে শঙ্কা। আমরা তো চাই সুপারস্টাররা আসুক, তামিম বা সাকিব বা মাহমুদুল্লাহ বা যারা আমাদের টপ প্লেয়ার, তাদের মানের থেকে নিচু কোনো প্লেয়ার আসলে তো আমরা সেটাকে কনসিডার করব না। কোনোভাবেই আমরা চাই না যে ওই মানের থেকে ভালো প্লেয়ার আসলে আমরা কনসিডারে রাখতে পারি, কিন্তু এখন আমরা সত্যি কথা বলতে সেরকম কোনো নাম পাইনি। সামনের 2 বছর জাতীয় দলের ক্রিকেটারদের দম ফেলার সুযোগ নেই। জানুয়ারির পর মার্চ এপ্রিলে কিছুটা সময় পাওয়া যাবে লিগ আয়োজনে। তা না হলে শঙ্কায় পড়ে যেতে পারে ঘরোয়া ক্রিকেট মৌসুম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতির মধ্যেও নেপাল ফুটবল দলকে আতিথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। স্বাস্থ্যবিধি মেনে সব আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সফর সূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে নেপাল থেকে এখনো নিশ্চয়তা পায়নি বাফুফে, তবে সম্ভাব্য ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ পরিচর্যার কাজ শুরু হয়েছে। 10 মাস পর আন্তর্জাতিক ফুটবল ফিরতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মাঠ প্রস্তুতির তোড়জোড় চোখে পড়েছে। 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে সম্ভাব্য 2টি ফিফা প্রীতি ম্যাচ। সোমবার আনুষ্ঠানিকভাবে ট্যুর প্রোগ্রাম জানানোর কথা ছিল নেপালের, তবে আনফা থেকে এখনও চিঠি পায়নি বাফুফে। কবে আসছে তাদের দল, বহরে থাকবেন কজন, এসব নিয়ে এখনও ধোঁয়াশাই বাফুফে। করোনাকালে এটাই হবে বিদেশি কোনো দলে ঢাকায় আসার প্রথম ঘটনা। অতিথিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারকেও তাই বিশেষ নজর দিতে হচ্ছে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি অনুসরণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই মহামারীটা আসলে আমাদের সবকিছু লোটপালট করেছে। আমার মনে হয় যে কিছু বিষয়ে তো আসলে আমাদের একটু শক্ত থাকতেই হবে, তবে আমাদের শ্রীলঙ্কা যেটি করেছে হয়তো এত কঠিন আমরা হব না। হয়তো আমাদের যেটি না করলেই নয়, আমাদের সেই স্বাস্থ্যবিধি অনুযায়ী সেটা আমরা হয়তো করব। জাতীয় দলে ক্যাম্প শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। 28 অক্টোবর লন্ডন থেকে আসবেন কোচ জেমিটে। তার আগেই ক্যাম্প শুরুর পরিকল্পনা। 2-1 দিনের মধ্যেই সবকিছু গুছিয়ে ফেলতে চায় বাফুফে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফে একাডেমির কার্যক্রমকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিকের। শিগগিরই ট্যালেন্ট হান্ট করে ফুটবলার বাছাই প্রক্রিয়া শুরু করতে চান তিনি, আর সেই বাছাই প্রক্রিয়ায় রাখতে চান দেশের নামি দামি সাবেক ফুটবলারদের। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তৃণমূল কার্যক্রম, একাডেমি পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এসবই দেখভাল করার দায়িত্ব তাদের। গেল কমিটিতে প্রথমে দায়িত্ব ছিল বাদল রায়ের, পরে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিরোধের জেরে সভাপতি নিজেই নেন দায়িত্ব, তবে উন্নয়ন কার্যক্রমে আসেনি গতি। নতুন কমিটিতে এই চেয়ারে নতুন মুখ আতাউর রহমান মানিক। ব্যবসায়ী হিসেবে সফল মানিক এবার সংগঠক হিসেবেও সফলতা চান। বাফুফের বহুদিনের হতাশা একাডেমিকে ঢেলে সাজানোর পরিকল্পনা তার। সারা দেশে ট্যালেন্ট হান্ট থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে বেড়াইদে পূর্ণাঙ্গ একাডেমি কার্যক্রম শুরু করাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। প্রত্যেক ডিভিশন থেকে ট্যালেন্ট হান্ট করব। সেই ট্যালেন্ট হান্ট করে আমরা সেই প্লেয়ারগুলোকে আন্ডার 16, আন্ডার 20 এবং আন্ডার 12 এই 3টা ভাগে ভাগ করে আমরা 40 যে একাডেমি আছে সেখানে আমরা কোচ দিয়ে এগুলা ট্রেন্ড আপ করব। আমরা অলরেডি পাশে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি, সেই অ্যাপার্টমেন্টে আমরা প্লেয়ার রাখার অ্যারেঞ্জমেন্ট করতেছি। আমাদের থাকা বা প্লেয়ারদের ডর্ম এই অ্যারেঞ্জমেন্ট আমরা পাশাপাশি অবশ্যই আমরা এটা চিন্তা করতে হবে, নাহলে তো আমার প্লেয়ার রাখবো কীভাবে। অর্থ সংকটে এর আগে বারবার একাডেমি পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। পূর্ণাঙ্গ কোচিং স্টাফ না থাকার সমস্যাও পুরনো। সমাধানের চ্যালেঞ্জ নিচ্ছেন নতুন চেয়ারম্যান। আমাদের এখানে পল যে আছে ডাইরেক্টর টেকনিক্যাল, সে নিজে যাবে এবং আমি এক্স ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারকে আমরা ইনভলভ করব, যারা প্লেয়ার দেখলে বুঝতে পারবে যে এই প্লেয়ারটার উপরে আমরা শ্রমগাম দিয়ে অর্থ ব্যয় করে এই প্লেয়ারটাকে আমরা দিয়ে ভালোভাবে খেলাতে পারবো কিনা। খুব শিগগিরই ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু করার লক্ষ্য ডেভেলপমেন্ট কমিটির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে শেষ সময়ে 3 গোল দিয়ে ম্যাচ ড্র করেছে ওয়েস্ট হ্যাম। অন্যদিকে টানা 4র্থ জয় তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা, লেস্টার সিটিকে হারিয়েছে 1-0 গোলে।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের স্মৃতি অনেকদিন পোড়াবে টটেনহ্যামকে। ৩-৩ গোলের ড্র যেন পরাজয়ের সমান যন্ত্রণাদায়ক মরিনিওর দলের জন্য। ম্যাচে রীতিমতো উড়ন্ত শুরু করেছিল টটেনহ্যাম। প্রথম মিনিটেই সনের গোল, এরপর কেইনের জোড়া গোলে ১৬ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পার্স। প্রথমার্ধে ঝিমিয়ে থাকা ওয়েস্ট হ্যাম ম্যাচের শেষ ভাগে যেন হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ১২ মিনিটে ৩ গোল করে সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি। এ ম্যাচে বদলি হিসেবে নামেন টটেনহ্যাম ফরওয়ার্ড গ্যারেথ বেল। স্পার্স শিবিরে ফেরার পর এটাই ওয়েলস তারকার প্রথম ম্যাচ। অল্প সময়ের জন্য নেমে অবশ্য তেমন অবদান রাখতে পারেননি বেল, উল্টো বিভীষিকাময় এক রাতের সাক্ষী হলেন। অবিশ্বাস্য এই ড্রয়ে হতাশ স্পার্স। ২ জয় ২ ড্রয়ে আছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। আমরা শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারিনি। এমন কিছু হতে পারে তা আমাদের কল্পনাতেও ছিল না, কিন্তু ওয়েস্ট হ্যামের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল। এই ড্র টটেনহ্যামের জন্য চরম ব্যর্থতা। এদিকে স্বপ্নের ঘরোয়া মৌসুম কাটাচ্ছে অ্যাস্টন ভিলা। গত আসরেও যে দলটির রেলিগেশন পেরোতে নাভিশ্বাস উঠেছিল, সেই ভিলাই চলতি মৌসুমে অদম্য। লেস্টার সিটিকে হারিয়ে শুরুর ৪ ম্যাচই জয় তাদের, আছে পয়েন্ট টেবিলের ২ নম্বরে। অ্যাস্টন ভিলাকে নিয়মিত সাফল্য এনে দিচ্ছেন চেলসি থেকে ধারে আসা মিডফিল্ডার রস বার্কলি। লেস্টারের বিপক্ষেও জ্বলে ওঠেন তিনি। যোগ করার সময় দারুণ গোল করে ভিলাকে এনে দিয়েছেন স্মরণীয় জয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুদ্ধশ্বাস ক্রিকেট উপহার দিয়ে যাচ্ছে এবারের আইপিএল। চলতি আসরে এখন পর্যন্ত 5টি সুপার ওভারের দেখা মিলেছে। রোববার 2 ম্যাচের নিষ্পত্তি হয় 1 ওভার এলিমিনেটরে। দ্বিতীয় সুপার ওভারের রোমাঞ্চ ছড়িয়ে ফলাফল আসে মুম্বাই পাঞ্জাব ম্যাচে। ক্রিকেট প্রেমীদের জন্য উৎসবের এক দিন গেল। রোববার আইপিএলের 2 ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। একই দিনে দেখা মিলেছে 3টি সুপার ওভারের। শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে পাঞ্জাবের জয়টা ছিল জরুরি। হারলে তলানিতেই থাকতে হতো প্রীতি জিন্তার দলকে। প্লে অফের আশা ফিকে হয়ে যেত অনেকটাই। এমন সমীকরণে ১৭৭ রানের টার্গেটটা কঠিন ছিল পাঞ্জাবের জন্য। অধিনায়ক লোকেশ রাহুলের লড়াকু ব্যাটিংয়ে ম্যাচ টাই হলে জয়ের আশা বেঁচে থাকে। তবে সুপার ওভারে বুমরার বিধ্বংসী বোলিংয়ে মাত্র 5 রানে থামে পাঞ্জাব। কিন্তু অপর প্রান্তে মোহাম্মদ সামিও ছিলেন দুর্দান্ত। একের পর এক ইয়র্কারে মুম্বাইকেও আটকে দেন 5 রানে। তীব্র রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। এবারে নায়ক পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়াল। অসাধারণ ফিল্ডিংয়ে 6 রান সেভ করেন তিনি। মুম্বাইয়ের দেয়া 12 রানের টার্গেট সহজ করে দেন গেইল। শুরুতেই ছক্কা হাঁকান ইউনিভার্স বস, বাকি কাজটা সারেন আগারওয়াল। দুর্দান্ত লড়াই টানা দ্বিতীয় ম্যাচ জিতে উচ্ছ্বাসে ফেটে পড়ে প্রীতি জিন্তার দল। দিনের আরেক ম্যাচেও হয় রুদ্ধশ্বাস লড়াই। কলকাতার দেয়া 164 রানের টার্গেট তাড়া করায় কৌশলী ছিল হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নার ওপেন না করে নামেন মিডল অর্ডারে। এতে ফলও মেলে, তবে টাই হয় ম্যাচ। সুপার ওভারে লকি ফার্গুসনের আগ্রাসী বোলিংয়ে মাত্র 2 রানে গুটিয়ে যায় সানরাইজার্স। এরপর 3 রানের লক্ষ্যে পৌঁছাতে বেগ পেতে হয়নি কেকেআরকে। টুর্নামেন্টের প্রায় অর্ধেক এখনো বাকি। এরই মধ্যে 5টি সুপার ওভারের দেখা মিলল এবারের আইপিএলে। আসরের দ্বিতীয় ম্যাচেই সুপার ওভারে পাঞ্জাবকে হারায় দিল্লি। 10ম ম্যাচে ব্যাঙ্গালোরের জয়ও আসে 1 ওভার এলিমিনেটরে। আর সবশেষ 2 ম্যাচেই তো হয়ে গেল 3টি সুপার ওভার। অথচ এর আগের 12 আসরে মাত্র 8টি সুপার ওভারের দেখা মেলে আইপিএলে। এতেই বোঝা যায় সময়ের সাথে সাথে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে আইপিএলের দলগুলো। তবে দ্বিতীয় সুপার ওভারের রোমাঞ্চের পেছনে সবশেষ বিশ্বকাপ ফাইনালের অবদান আছে। সে ম্যাচে 1 ওভার এলিমিনেটরে 2 দলের স্কোর সমান ছিল। এরপর ম্যাচে মোট বাউন্ডারির সংখ্যায় এগিয়ে থাকায় বিশ্বকাপ জয়ের অনাবিল আনন্দে ভাসে ইংল্যান্ড। কিন্তু চরম সমালোচিত হয় এই নিয়ম। প্রশ্ন ওঠে ক্রিকেটের নিরপেক্ষতা নিয়ে। এরপরই নিয়ম বদলে দ্বিতীয় সুপার ওভারের চল আসে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।